রেজিস্ট্যান্স যদি বাড়ে কমে তাহলে আপনার কারেন্টও কি হবে, কারেন্ট ফ্লো বাড়বে কমবে। সেই কারেন্টের উপর ডিপেন্ড করে আমরা কি করতে পারবো, ডিসিশন নিতে পারবো যে আমার সার্কিটে কি করতে হবে। তারপর দেখেন কি কি নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি আছে, ঠিক আছে, যেমন টেম্পারেচার, প্রেসার, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, ফোর্স, রোটেশন। তো এগুলোর আমরা কি করতে পারি, মেজারমেন্ট করতে পারি। আচ্ছা, এখন যদিও আমাদের সবকিছু কি হয়, ডিজিটালি হয়, বাট ডিজিটালি হইলেও জিনিসগুলো কিন্তু আপনার কি প্রথমে কি ছিল, অ্যানালগ ছিল, ঠিক আছে, বা ডিজিটাল হইলেও ভিতরে যে আপনার মেইন যে প্রিন্সিপালটা ওটা কিন্তু কি অ্যানালগই আছে। আমরা সেটা কি করে ফেলি, ছোট করে ফেলি, মিনিমাইজ করে ফেলি ইলেকট্রনিক সার্কিট ইউজ করে। তো এগুলো আমরা গত ক্লাসে দেখছিলাম, আমরা থার্মোকাপল দেখছিলাম, থার্মোকাপল কিভাবে কাজ করে দেখছিলাম। আমরা বলছিলাম কি যে আপনার দুটো মেটাল থাকবে, দুইটা ডিসিমিলার মেটাল থাকবে। আপনার যদি দুই পাশে টেম্পারেচার ডিফারেন্স থাকে তাহলে সেখানে কি হয়, একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়। সেই ভোল্টেজ ডিফারেন্সের জন্য আসলে আমরা কি করতে পারি, যে আমরা টেম্পারেচার যদি বেশি হয় ডিফারেন্সটা বেশি হবে, টেম্পারেচার কম হলে ডিফারেন্সটা কম হবে। তার মানে আপনি ভোল্টেজের উপর বেস করে ভোল্টেজকে দেখে আপনি কি বলতে পারবেন যে এখানে টেম্পারেচার কম আছে না বেশি আছে। কেন ডিসিমিলার মেটাল ইউজ করতে হয়, এটা একটা ভালো কোশ্চেন, ঠিক আছে। আপনাকে হয়তো বলবো যে হোয়াট ইজ দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ থার্মোকাপল, ঠিক আছে, বা হয়তো বলতে পারে যে আপনি থার্মোকাপল দিয়ে আপনি টেম্পারেচার মাপতে পারেন, এরকম কোশ্চেন আসতে পারে। বা যদি একটা ভিতর থেকে কোশ্চেন আসে তাহলে আসতে পারে কি, যে থার্মোকাপলে কেন ডিসিমিলার মেটাল ইউজ করতে হয়, বা থার্মোকাপলে কেন একই রকম মেটাল ইউজ করা যায় না, ঠিক আছে। এই কোশ্চেনগুলো পরীক্ষা আসতে পারে। আমি বলছিলাম গত ক্লাসে কি, যে যদি একই রকম মেটাল হয় তাহলে তাদের ইলেকট্রিক্যাল প্রপার্টিও কি হবে, সেম হবে, তাই না। অভ্যন্তরীণ তাদের যে রোধ বা যে কোনো কিছু সবকিছু কি হবে, সেম হবে। তো আপনি যখন দুইটা মেটাল চলে আসবে, যে এটা একটা মেটাল, এটা একটা মেটাল, এখানে ধরেন হট সাইড, এটা কোল্ড সাইড, তাহলে এই পাশে আপনার যে ইলেকট্রনের প্যাটার্নটা হবে এখানেও কি সেম হবে। তাহলে আলটিমেটলি ভোল্টেজ ডিফারেন্স কত হবে, জিরো। আমি ভোল্টেজ পাবো না। কিন্তু যদি মেটাল দুটো আলাদা হয় তাহলে এটার মধ্যে যেই প্যাটার্ন হবে এটার মধ্যে কি অন্যরকম প্যাটার্ন হবে, তখন ইলেকট্রনের কি হবে, ডেনসিটি কম বেশি হবে। সেখান থেকে আমরা কি করতে পারবো, ভোল্টেজ পাবো। আর এই ভোল্টেজ ডিফারেন্স দিয়ে আমরা বলতে পারবো যে আপনার টেম্পারেচার কম আছে না বেশি, না বেশি আছে। তারপর আমরা দিছিলাম ট্রান্সডিউসার, ক্যাপাসিটিভ ট্রান্সডিউসার। এটা দিয়ে কি করা যায়, এটা দিয়ে আপনার ডিসপ্লেসমেন্ট মাপা যায়, সরি প্রেসার বা ফোর্স মাপা যায়, ঠিক আছে, প্রেসার বা ফোর্স মাপা যায়। তো এখানে যে এগুলো কেন পিঙ্ক কালার দিয়েছেন বুঝি না, চেয়ারগুলো সরানো যায় কেমন লাগে না, জি স্যার, সুন্দর লাগে, এর মাঝখানে চোখ লাগে। তো দেখেন এই মেজারমেন্ট অফ প্রেসার, এটা ফর ফোর্স। তো আপনার ক্যাপাসিটিভ ট্রান্সডিউসার বা প্যারালাল প্লেট প্যারালাল প্লেট ক্যাপাসিটর যেটা ছিল, সমান্তরাল পাত ধরো। তো ক্যাপাসিট্যান্স কি ছিল, আমরা যদি প্রিভিউ করি, এটা ধরেন এটা দুটো সমান্তরাল পাত, ঠিক আছে, আমরা পাতের এই ভিউটা দেখতেছি। এই পাত দুটাকে আমরা ধরেন একটা ভোল্টেজ দিয়ে ব্যাটারি দিয়ে কানেক্ট করে দিলাম। তাহলে দেখেন এই পাশে আছে পজিটিভ, তাহলে এখানে একটা পজিটিভ চার্জগুলো আসবে, এই পাশে নেগেটিভ চার্জগুলো আসবে, এবং মাঝখানে কি আছে, ডাইইলেকট্রিক, ঠিক আছে। ডাইইলেকট্রিক থাকার কারণে আপনার দুই পাশে কি হবে, এই চার্জগুলো স্টোর হয়ে থাকে, একই প্যাটার্নের চার্জগুলো স্টোর হয়ে থাকে। এখন হঠাৎ করে যদি আমি কি করি, ব্যাটারিটা সরাই দিই, তাও কিন্তু কি এখানে কিন্তু কি একটা ব্যাটারির মতো আচরণ করবে না, এই পাশে একটা পটেনশিয়াল ডিফারেন্স আছে। তাহলে এটা কিন্তু আসলে কি আপনার ধারক বা ক্যাপাসিটর। তাহলে দেখেন এই যে এখানে যে ক্যাপাসিট্যান্সটা সি, এই সি এর উপর ডিপেন্ড করতেছে কিসের উপরে, এপসিলন এ বাই ডি। এ হলো কি, এ হলো আপনার এই প্লেটের ক্ষেত্রফল, আর ডি হলো এই ডিসটেন্সটা, মধ্যবর্তী ডিসটেন্সটা, আর এপসিলন হলো ডাইইলেকট্রিকের পারমিটিভিটি। পারমিটিভিটি আর পারমিয়াবিলিটির মধ্যে পার্থক্য কি? পারমিটিভিটি এর প্রকাশ করে এপসিলন দিয়ে, আর পারমিয়াবিলিটি এর প্রকাশ করে মিউ দিয়ে। চৌম্বক ক্ষেত্র এটা হলো ইলেকট্রিক ফিল্ড। পড়বে একটা কোর্স আছে আপনাদের, ইলেকট্রিক ফিল্ডস এন্ড ওয়েভস, মজার একটা কোর্স, তখন দেখবেন। এনিওয়ে, তাহলে দেখেন এগুলোর উপর ডিপেন্ড করতেছে। তার মানে দেখেন এই ডিটা যদি কি হয়, কমে, তাহলে আপনার ক্যাপাসিট্যান্স বাড়বে, আর ডি যদি বাড়ে ক্যাপাসিট্যান্স কমবে। তার মানে আমি যদি এই ডিটাকে কি করি,
স্লাইড করি তাহলে ক্যাপাসিট্যান্সের মান বাড়তেছে কমতেছে। তার মানে দেখেন ক্যাপাসিটরের মান কিরকম বাড়তেছে কমতেছে সেটার উপরে আমি ভিত্তি করে বলতে পারি আমার ডি কি হয়েছে, যদি না আমি এপসিলন আর এ যদি চেঞ্জ না করি, তাই না? আমি এপসিলন আর এ কোনটাই চেঞ্জ করব না, আমি শুধু ডি চেঞ্জ করব। দেখেন এই পাশে আমি কি করলাম, ফোর্স দিলাম। এই যে আমার ফার্স্টে যে দাগটা ছিল, এই লাল দাগটা সোজা ছিল, ফোর্স দেওয়ার ফলে এটা দেখে গেছে, দেখে দেওয়ার ফলে দেখেন ডি কি হয়ে গেছে, কমে গেছে, ক্যাপাসিটরের মান বেড়ে গেছে। এখন ক্যাপাসিটরের মান কিরকম বাড়ছে কমছে ওটার উপর ডিপেন্ড করে বলতে পারবো কি যে ফোর্সটা কিরকম আসছে। ঠিক আছে, এটা হলো তাহলে আমাদের এই ফোর্স বের করার তরিকা। এর কিছু ডিমেরিটস আছে, সেটা কি নন লিনিয়ার বিহেভিয়ার দেখায়। আর নন লিনিয়ার কেন দেখায়, দেখেন এখানে আপনার ডি যতটুকু কমছে এখানে কিন্তু ততটুকু কমেনি, আপনার তাই আছে। কারণ ফোর্সটা আপনি যখন মাঝখানে দিবেন ফোর্সটা কিন্তু কি ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে না, তাই না? আপনি যে জায়গায় দিবেন সেই জায়গায় বেশি লাগবে। তো এই জায়গায় দেখেন বেশি চাপছে, এদিকে কিন্তু চাপে নেই, ফলে কি হচ্ছে আপনার এটা কি হবে, নন লিনিয়ার বিহেভিয়ার দেখাবে। কিছু মেরিটও আছে, সেগুলো কি যে আপনার এই খুব কম পরিমাণ ফোর্স দিয়ে আপনি কি করতে পারবেন, অপারেট করতে পারবেন। কারণ এই যে আপনার এই প্যারালাল প্লেট যে ব্যাপারটা কনসেপ্টটা, এটা কিন্তু আপনার খুবই কি মানে সূক্ষ্ম জিনিস। ঠিক আছে, আপনি খুবই অল্প পরিমাণ যদি ডিচেঞ্জ করেন, অল্প একটু ডিচেঞ্জ করছেন, আপনি দেখবেন কি হিউজ পরিমাণে সি চেঞ্জ হয়ে গেছে। আর এটা সেন্সিটিভিটি কি মানে আমরা পড়ছিলাম প্রথম থেকে, তাই না? সেন্সিটিভিটি, স্মল পাওয়ার টু অপারেট আর এক্সট্রিমলি সেন্সিটিভ, মানে সেন্সিটিভ আমরা যেটা বললাম মাত্র, খুব সেন্সিটিভ। আচ্ছা, এখান থেকে আজকে আমাদের পড়া শুরু। এলভিডিটি, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এলভিডিটি দিয়ে আমরা কি মাপবো, ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্টের অর্থ বলতে পারবেন কেউ? ডিসপ্লেসমেন্ট দূরত্ব, হ্যাঁ? ডিসপ্লেসমেন্টের অর্থ কি, বাংলা কি? স্থানান্তর, হ্যাঁ, বাট ফিজিক্সের ভাষায় বা ইঞ্জিনিয়ারিং এর ভাষায় এটাই যা মনে আসছে না। দূরত্ব ইংরেজি কি? ডিসটেন্স, আর সরণ ইংরেজি সরণ, এটাই ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট হলো সরণ। সরণ। আচ্ছা, এলভিডিটি এতে বুঝে আপনার লিনিয়ার ভেরিয়েবল ডিফারেনশিয়াল ট্রান্সফর্মার বা ট্রান্সডিউসার, কিছু 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 বইয়ে লেখা ট্রান্সডিউসার বলে, ট্রান্সফর্মার, ট্রান্সফর্মারটা বেশি বলে যেহেতু আমরা ট্রান্সফর্মার ইউজ করতেছি। তো দেখেন এলভিডিটিতে কি করা হয়, বেসিক্যালি আমরা ডিসটেন্স মাপবো। ঠিক আছে, আমরা ডিসপ্লেসমেন্ট মাপবো, কতটুকু সে সরণ হচ্ছে তার আগের জায়গা থেকে, আদি অবস্থান থেকে কতটুকু তার বিচ্যুতি হচ্ছে, এটা সরণ আমরা জিনিস মাপবো। এবং এটা কিসের, লিনিয়ার। ঠিক আছে, লিনিয়ার মানে কি সরলরৈখিক বরাবর। আর একটা আছে আরভিডিটি। আরভিডিটি এটা হলো আপনার রোটেশনাল, আরভিডিটি করবো না, আরভিডিটি কমপ্লেক্স। এলভিডিটি আছে, আরভিডিটি আছে। আরভিডিটি কি করা যায় আপনার রোটেশনাল, ধরেন আপনার অ্যাঙ্গেলে ডিসপ্লেসমেন্ট হয়েছে, হ্যাঁ, যে ঘড়ির কাঁটা ওটা মাপা যায় কতটুকু হয়েছে। বাট এলভিডিটিতে লিনিয়ার। তো দেখেন কি কি থাকবে, আপনার একটা ট্রান্সফরমার আছে আমার এখানে, এটা হলো প্রাইমারি কয়েল আর এটা হলো সেকেন্ডারি কয়েল। সেকেন্ডারি কয়েল আছে দুইটা, এটা হলো কয়েল 1, এটা হলো কয়েল 2। কয়েল 1 আর কয়েল 2 হলো ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে, মানে কয়েল 1 এর ট্রান্স সংখ্যা যত, কয়েল 2 তে ট্রান্স সংখ্যা সেম। আর মাঝখানে আছে একটা কোর। আচ্ছা, কোরের কাজ কি ট্রান্সফরমারে? আপনারা ট্রান্সফর্মার করে আসছেন সবাই ডিপ্লোমাতে, বলেন। ম্যাগনেটিক ফিল্ড বেসিক্যালি আমি একটু ওয়ার্ড শুনতে যাচ্ছিলাম আমাদের কাছে, কাট করা, তাই না? হ্যাঁ, আপনারা ওয়ার্ড ইউজ করেন না, কাট করে, কাট করে, ফ্লাক্স কাট করে। এই জিনিসটা ধরেন ইন্টারে যারা করেছে তাদের বোঝানো যায় না, ঠিক আছে, ফ্লাক্স কাট করে কিন্তু, বাট আপনারা জিনিসগুলো জানেন। আচ্ছা, তো এই কয়েল থেকে এই কয়েলতে কি ম্যাক্সিমাম পরিমাণ কাট করে, এই জন্য আমরা কোর ইউজ করি। কোর ইউজ না করলে কি হবে, কাট করবে না, করবে কিন্তু যদি এয়ার থাকে, এগুলো কিছু কিছু ট্রান্সফরমার আছে এয়ার কোর, হ্যাঁ, এয়ার কোর আপনার কি হয়, এই কাটগুলো কম করে ফ্লাক্স বেশি ডিস্ট্রিবিউট হয়ে যায়, ফ্লাক্স লস হয় অনেক। ঠিক আছে,
বাট আয়রন কোর থাকলে আপনার কাট বেশি maximum করে পরিমাণ কি plus হয়? এরকম। কাট হয় আর কি। আপনার তখন ইয়েও কমে যাবে, কোর লসও তো কমার কথা কোর লসও কমে কোর লস কমে যাবে কোর লস অনেক কমে। আচ্ছা তাহলে দেখেন এখানে কি হইতেছে, তো কোরটা যখন নাকি আপনার এখন এই যে এই কয়েল 1 আর কয়েল 2 এই দুটো কানেক্ট করা থাকে আপনার মতো ডিফারেনশিয়াল হবে। আপনারা ডট কনভেনশন জানেন ট্রান্সফরমারের ডট কনভেনশন, মানে যেদিক দিয়ে কারেন্ট ঢোকে সেটাকে কি বলে ডট, আর যেদিক দিয়ে বের হয় সেটা হলো কি ডট ছাড়াটা আর কি। মানে যদি আমি ধরেন এখানে একটা ডট দিই, ঠিক আছে, এখানে ডট দিলাম, তার মানে এখানে কি বুঝাইতেছে কারেন্ট এদিক দিয়ে ঢুকতেছে, কিন্তু ডটটা যদি আমি এখানে দিতাম, স্যার প্লাস মাইনাস দিয়ে আইডেন্টিফাই করা যায় না হ্যাঁ বাট প্লাস মাইনাস আমরা দিই না, ঠিক আছে, প্লাস মাইনাস দিলে আপনার সেটাকে ইয়া বোঝা যায় ভোল্টেজ নির্দেশ ভোল্টেজ সোর্সের মতো ভোল্টেজ নির্দেশ করে। আপনার আমরা সবকিছুর কি আছে একটা মানে একটা মানে সর্বজনীন শিক্ষিত ইয়া হইতে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড হইতে হবে। যেমন ধরেন আমরা যখন নাকি আপনার কমপ্লেক্স নাম্বার করছেন, কমপ্লেক্স কি দিয়ে প্রকাশ করে? আই দিয়ে আই দিয়ে ইলেকট্রিক এলাকাতে আই দিয়ে আই দিয়ে প্রকাশ করে। বাট আমরা যখন নাকি আপনার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যখন নাকি কমপ্লেক্স নাম্বার ইউজ করেন, কি দিয়ে ইউজ করেন? আই ইউজ করেন? আই ইউজ করতো জে জে ইউজ করতে হয়, জি কারণ আই দিয়ে আমরা কারেন্ট বুঝাই, ঠিক আছে। এই জন্য আপনারা দেখবেন যখনই আপনারা নেক্সটে এখন মনে আসে না আপনাদের আই এসি করছেন না আপনারা? এখন আসে আচ্ছা এসি আসলে দেখবেন, এসি আসলে দেখবেন কমপ্লেক্স নাম্বার সবসময় জে দিয়ে প্রকাশ করতে হয়, আই দিয়ে করি না, কনভেনশন আছে। যেমন এ দিয়ে প্রকাশ করা যায়, এ দিয়ে কি প্রকাশ করে জানেন? এ দিয়ে প্রকাশ করে আপনার যেমন ধরেন জে, জে মানে কি? 5J মানে কি বলেন তো, বা 5I 5I মানে কি? আই মাইনাস রুট মাইনাস 1 মানে জিনিসটা বলতে কি বোঝায়? Complex। 5 বলতে কি বোঝায় বলেন? কিন্তু এটা সরল সংখ্যা একটা পাস। -5 বলতে মাইনাস করে কি জিনিস করতে পারেন? না কল্পনা করো মাইনাস তো কল্পনা করা যায় না মানে বলতে চাচ্ছি যে 5 যখন আপনাকে আমি বলি, আপনি মনে মনে চিন্তা করেন একটা সংখ্যা বা 5টা জিনিস আপনি দেখতেছেন, 5টা আপেল, আর যখন আমি বলতেছি -5 তখন আপনি কি ভাবেন? এটা দেখা যায় না I is equal to minus 1 I is equal to minus 1 complex না, I is equal to root over -1। root over minus যদি বললেন বাট আমি বলতে চাচ্ছিলাম -5 দিয়ে কি বোঝায় অ্যাকচুয়ালি? -5 দিয়ে বোঝায় হলো যে আপনার 5 এর একটা ঋণাত্মক সংখ্যা, তাই না? মানে অপোজিট 5 আপেল মানে অপোজিট সাইড, এরকম কিছু একটা আমরা ভাবতে পারি, কিন্তু 5i বললে কি সেটা ভাবা যায়? বাট দেখেন 5i বলতে কি বোঝায়? বেসিক্যালি -5 বলতে যে কনসেপ্টের ভুল আছে আমাদের আসলে। এটা হলো সংখ্যা রেখা 0 ধরেন এটা 2 আর উপরে 5 -5, ঠিক আছে। দেখেন এখানে আপনার আছে কি 5, আপনি এখানে আছেন, তো 5 রে আপনি -5 মানে কি করলেন ইনটু -1, তাহলে কত হলো? মাইনাস -5। 5 এটা করার মানে কি? এটা করার মানে হলো দেখেন 5 টা আমি কি করছি 180 ডিগ্রি ঘুরে গেছি। 5 ছিল এখানে, এখন আসে পড়ছে কোথায়? এখানে। তার মানে এখান থেকে সেখানে আসছে, এই কোণের মান কত? 180 ডিগ্রি। তার মানে আপনি কোন সংখ্যাকে -1 দিয়ে গুণ করা মানে কি সংখ্যাটাকে 180 ডিগ্রি ঘুরে ঘুরে দেবে। আপনি এটা আবার -1 দিয়ে গুণ করেন, আবার কি হবে? 180 ডিগ্রি ঘুরবে, কই আসবে? পাশে চলে আসবে ধনাত্মক দিকে, হ্যাঁ। আমরা জানি কি মাইনাসের প্লাস কেন হয়? এই কারণে হয়। এখন কথা হলো 5i দিয়ে আপনি কি বুঝাইতেছেন? কেমন খুশি? 5i দিয়ে সম্ভবত এটা অ্যাঙ্গেলের একটা ব্যাপার থাকে গুড, একটু বলেন হইতেছে কত কত এমপি? 90 ডিগ্রি অ্যাঙ্গেল এক্সিলেন্ট। নাম কি আপনার? আব্দুল্লাহ এটা হলো 2i, এটা ধরেন 4i, এটা ধরেন 5i, এটা হলো ধরেন -2i, এটা ধরেন -5i। তার মানে আমি যখন 5 কে কি করতেছি i দিয়ে গুণ করতেছি, তার মানে এটাকে আমি এখানে নিয়ে আসতেছি। এই কোণটা কত? 90 ডিগ্রি 90 ডিগ্রি। তার মানে i দিয়ে গুণ করা মানে কি আসলে কোন সংখ্যাকে 90 ডিগ্রি শিফট করে দেয়। দেখেন i স্কয়ার মানে কত? -1 না? হ্যাঁ তাহলে 90 কত? 180। 180 এই যে i দিয়ে গুণ করছেন 90, আবার i দিয়ে গুণ করছেন 180। i টু দি পাওয়ার 4 মানে কত? 1,
আমরা যা আছে তাই এই যে দেখেন 90 90 90 360 360 আগে ঠিক দিস ইজ কমপ্লেক্স নাম্বার আই ওকে এখন আমি একটা কথা বলছিলাম এ বেচারা কি জিনিস এ মানে হলো 120 ডিগ্রি ঘোরায় দেয় কোন সংখ্যাকে আপনি যদি এ দিয়ে গুণ করেন সেটা কি হয়ে যায় 120 ডিগ্রি ঘুরে যায় আমরা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছি আমাদের এই জিনিসটা লাগে প্রায় লাগে কারণ আমাদের কাজ কি থ্রি ফেজে এখন টোটাল কত 1360 থ্রি ফেজে ভাগ করলে কত আসে 120 আপনি প্রতি ফেজে কি করতেছেন 120 ডিগ্রি করে ঘুরাইতেছেন সো 120 ইজ এ ভেরি ইম্পর্টেন্ট নাম্বার ফর আস 120 কিন্তু খুব ইম্পর্টেন্ট নাম্বার আমাদের জন্য এইজন্য এটার জন্য আমরা একটা নোটেশন ইউজ করি সেটা হলো a কোন সংখ্যাকে a দিয়ে যখন আপনি গুণ করে দিবেন সেটা কি হয়ে যায় 120 ডিগ্রি ঘুরে যাবে। আমরা যখন ব্যালেন্স থ্রি ফেজ সিস্টেম করব তখন দেখবেন যে এরকম থাকে আর কি ধরেন a at an angle 0 b at an angle 120 c at an angle -120 এই তিনটার মধ্যে কিন্তু দেখেন 120 করে ফেজ ডিফারেন্স ফেজ ডিফারেন্স আছে এই জিনিসগুলোকে আমরা এইভাবে না করে সরাসরি ধরে আমরা করতে পারি যে a দিয়ে না দিয়ে ধরে আমি বললাম যে 5 দিলাম 5 5 5 এরকম বললাম যে 5 এ সরি 5 এ -5 স্কয়ার এরকম বললাম এইগুলো লাগে না পরবর্তীতে লাগে এনিওয়ে আমরা কইছিলাম লাইব্রেরি দিতেছি তো এটা কি হবে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট মাপার জন্য ঠিক আছে আমরা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট মাপবো কিভাবে মাপবো তাহলে দেখেন পোর্টটা যখন মাঝামাঝি অবস্থায় আছে তখন এখান থেকে যে পরিমাণ ফ্লাক্স লিংকেজ হবে বা ফ্লাক্স কাট করবে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে যেহেতু সেকেন্ডারি টার্ন সংখ্যা সেম আর পোর্টটা আমার একেবারে মাঝামাঝি পয়েন্টে আছে তার মানে আপনার এই পাশে যা ফ্লাক্স কাট করবে এই পাশে কি করবে সেম ফ্লাক্স কাট করবে আর ফ্লাক্স কাট করলে তার করেসপন্ডিং এটা কি পাই আমরা ইএমএফ ভোল্টেজ পাই আচ্ছা যে কথা বলতেছিলাম যে আপনার যে ডট কনভেনশন তো ডট দিয়ে বুঝে এই কারেন্ট ঢুকতেছে তো এখানে আমরা এরকম ভাবে কানেক্ট করি যাতে কি হয় আমার আউটপুটে ভোল্টেজটা আসে এটার ডিফারেন্স ঠিক আছে তার মানে V1 যদি পজিটিভ হয় V2 হবে কি নেগেটিভ V2 যদি পজিটিভ হয় V1 হবে নেগেটিভ একটা পজিটিভ একটা নেগেটিভ হবে দুইটার ডিফারেন্সটা আমি নিব তাহলে দেখেন আমার V আউটপুট এখান থেকে আমি কি নিচ্ছি আউটপুট নিচ্ছি এটা আমি কানেক্ট করছি কিভাবে ডিফারেনশিয়াল ভাবে কানেক্ট করছি দুইভাবে কানেক্ট করা যায় অ্যাডিটিভ কানেকশন ডিফারেনশিয়াল কানেকশন পরে দেখবেন ঠিক আছে আমরা এখন জাস্ট কি কেমনে কাজ করে সেটা দেখতেছি আচ্ছা তাহলে ধরেন আমরা এরকম ভাবে কানেক্ট করলাম যাতে কি হয় দুইটার বিয়োগফল আসে ঠিক আছে তাহলে দেখেন বিয়োগ কত V1 V2 এখন যেহেতু পোর্টটা আমার কি আছে একদম মিডল পয়েন্টে আছে তাহলে আমার ফ্লাক্স লিংকেজ সেম আমার ভোল্টেজ ইনডিউস ভোল্টেজ কি সেম তাহলে V1 সমান কি হবে V2 তাহলে আমি যখন বিয়োগ করব আমি পাবো কত 0 তারপরে কোনো ভোল্টেজ কিন্তু পাবেন না পাবেন কিন্তু আমি যদি পোর্টটাকে একটু কি করি 19-20 করি 19 করি তাহলে কি হবে আমার এই দুই পাশে লিংকেজ ফ্লাক্স কি হয়ে যাবে কম বেশি হবে তখন আপনার কি পাবেন ডিফারেনশিয়াল ভোল্টেজ পাবেন না এই ডিফারেনশিয়াল ভোল্টেজের উপর ভিত্তি করে আমরা বলবো কি যে আমার পোর্টটা কি অবস্থা দেখেন পোর্ট যদি উপরের দিকে নেই খেয়াল করে দেখেন পোর্ট যদি উপরের দিকে নেই তাহলে আমার V1 কি হবে বেশি ফ্লাক্স লিংকেজ হবে না এখানে হ্যাঁ তাহলে V1 বেশি হবে ভোল্টেজ কি হবে পজিটিভ ভোল্টেজ হবে তাহলে পজিটিভ ভোল্টেজের উপর ডিপেন্ড করে আপনি বলবেন কি এটা কত উপরে উঠছে তাই তো আর যদি নিচের দিকে নামে নেগেটিভ ভোল্টেজ পাবেন তাহলে নেগেটিভ ভোল্টেজ দিয়ে আপনি বলবেন কতটুকু নিচে নামছে স্যার ওই কোডটাকে ওঠানামা করাই কে এখানে এই কোডটাকেই উঠানামা করা হবে হলো আপনার ডিসপ্লেসমেন্ট আপনি যার দূরত্ব মাপবেন যার সরণ মাপবেন তার সাথে কোড লাগাই দিবেন লিনিয়ার মানে এরকম ভাবে সেই সেটা কোন জায়গায় ব্যবহার হয় এই যে ওয়েট মেশিনে ব্যবহার করা হবে ওয়েট মেশিন ধরেন আপনি যে ওয়েট মেশিন যে ডিজিটাল ওয়েট মেশিন যেগুলো আপনি রাখছেন এখানে আপনি 1 কেজি ওজন দিয়েছেন তাহলে 1 কেজি কি সর পরিমাণ কি সে নিচে নামছে না হ্যাঁ স্প্রিং লাগানো থাকে তো ওটা মাপতেছে সে আচ্ছা এরকম অনেক কাজ মানে যেখানে আপনার ধরেন কি লিনিয়ার এই মোশনটারে বলা হয় আপনার হলো টু এন্ড ফ্রো বলে টু না টু এন্ড ফ্রো মোশন বলে টু এন্ড ফ্রো মোশন মানে হলো এরকম উপরে নিচে ঠিক আছে আপনারা যখন কি করছেন ফিজিক্সে সিম্পল হারমোনিক মোশন এরকম ছিল টু এন্ড ফ্রো মোশন ছিল মানে উপরে নিচে তাহলে এটা হলো আপনার একটা রেফারেন্স পয়েন্ট থেকে উপরে উঠতেছে আবার নিচে যাচ্ছে এবার টু এন্ড ফ্রো এদিক সেদিক এটা একটা ফ্রেজ এটা বাংলা হলো এদিক সেদিক কিন্তু স্যার আমরা তো ওয়েট স্কেলে নেগেটিভ মান তো পাই না তাহলে এটা কিভাবে কাজ করছে সর্বোচ্চ 0 0 তে আসে
আবার মানে কোনো কিছু দিলে আবার সেটা পজিটিভ মানতে পারছে। তাহলে জিরোর কথা যে বললেন যে এটা যদি নিচে নামাই, ওয়ার্ক মেশিন আমি আপনাকে একটা এক্সাম্পল দেখালাম। আচ্ছা আচ্ছা একটা এক্সাম্পল দেখালাম। ধরেন আপনি ওয়ার্ক মেশিন কি করতেছেন, আপনি এখানে ভার দিয়েছেন, কোন দিকে যাবে? আপনি ভার দিয়েছেন, কোন তো করবে না, কোন নিচে যাবে, একটাই পাচ্ছেন। এরকম যদি আমার কোনো থাকে যে আপনি দুই দিকে লাগতেছে আমার, তখন আপনার লাগবে। আচ্ছা, এই যে দেখেন এই জিনিসটা আমরা যেটা বাংলায় বলছি এখানে বুঝাইছে যে কোড যদি জিরোতে থাকে, এই তিনটা হলো ধরেন আমাদের প্রাইমারি সেকেন্ডারি। কোড যদি জিরোতে থাকে তাহলে আমার কি ডিফারেনশিয়াল ভোল্টেজ কত? জিরো। শূন্য। তাহলে দেখেন কোড জিরো থাকলে ভোল্টেজ কত? শূন্য। শূন্য। আর কোড যদি আমার কি বি পজিশনে থাকে, ধরেন এখানে কোড আছে, তাহলে এদিকে চলে গেছে কিন্তু তখন আমার কি হচ্ছে? ভোল্টেজ পাচ্ছি পজিটিভ দিকে, এদিকে চলে গেলে নেগেটিভ। এটাই বুঝাইছে যে এইদিকে যত যাবে পজিটিভ দিকে বাড়বে, এদিকে যত আসবে নেগেটিভ তত এখানে আরেকটা কথা আছে সেটা নাই, সেটা হলো দেখেন কোড উঠে গেছে উপরের দিকে, উঠাইতে উঠাইতে ধরেন এখানে এখানে নিয়ে গেছে, তখন কি হবে? তখনও পাবো না স্যার, কাট তো তখন কিন্তু কাট এরকম থাকবে না। সো আপনার যে লিনিয়ার সরল লেখা আছে এটা কিন্তু একটা রেঞ্জের জন্য, ঠিক আছে? এটা কিন্তু একটা রেঞ্জের জন্য। ধরেন এখান থেকে এইটুক পর্যন্ত আমি লিনিয়ার বিহেভিয়ার পাচ্ছি। তো এই রেঞ্জটা যদি আপনার ক্রস হয়ে যায় তারপরে কিন্তু কি হবে না, সেটা লিনিয়ার হবে না। যতটুকু লিনিয়ার হয় ততটুকু কি করতে হয় আমাদের? মানতে হয়। ব্যাপারটা এরকম। ওই জন্য এটার নাম কি? লিনিয়ার ভেরিয়েবল ভেরিয়েবল ডিফারেনশিয়াল ট্রান্সফর্মার। ভেরিয়েবল কেন? এটা পরিবর্তনশীল তাই। পরিবর্তনশীল হচ্ছে। লিনিয়ার কেন? এটা লিনিয়ার সরল রেঞ্জে রেখে কাজ করতেছি, যতটুকু শর্ট রেঞ্জে লিনিয়ার এটুকু নিয়ে কাজ করতেছি আমরা, লিনিয়ার বাইরে আমরা নিচ্ছি না। আর ডিফারেনশিয়াল কেন? আমরা আউটপুটে V1 আর V2 ডিফারেন্ট ডিফারেন্স দিচ্ছি, যে ডিফারেনশিয়াল বা আমাদের যে সেকেন্ডারি কানেকশন এটা কি ডিফারেনশিয়াল কানেকশন। আর যেহেতু আলটিমেটলি ট্রান্সফরমার এবং ট্রান্সফরমার, এটা হলো আপনাদের এলভিডিটি। এখান থেকে একটা কোশ্চেন মাস্ট আসবে, ঠিক আছে? কোশ্চেন না দেখে লেখা শুরু করবে, এত ইম্পর্টেন্ট জিনিস এটা, পরীক্ষা আসবে। স্যার একবার মুখস্থ করে দাও যা মানে এলভিডিটি জিনিসটা আপনার এত ইম্পর্টেন্ট, মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টেশন কোর্সে এটা এত ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা আপনার এখন কোশ্চেন আসবে, প্রতিবার আসে। তো আপনাদের কোশ্চেন যদি আসে পরীক্ষায় কি করবেন? টিকিট কাটতে হবে, টিকিট কেটে এই যে সেকশন আসলে লাগবে না আসলে লাগবে স্যার কমন না পাইলে না লিখে দেবো। স্যার কথা ঠিক বলছে, কমন না পেলে স্যার লিখে দেবো, সমস্যা নেই। 2 নম্বর প্রশ্ন আসবে, আর এগুলো আসে, এগুলো না আসলে কি আসবে বলেন? এলভিডিটি যদি না আসে তাহলে কি আসবে? ঠিক আছে, বাট কোশ্চেন কি আসছে সেটা দেখবেন, নানানভাবে কোশ্চেন আসতে পারে। সো এই গ্রাফটা দিতে পারেন, স্যার শুধু গ্রাফ দিয়ে যদি ডিসক্রাইব করি নিজের মতো করে। সার্কিট দিতে হবে, সার্কিট দিতে হবে, এলভিডিটি সার্কিট দিতে হবে, বা ফুল ফর্ম আসতে পারে। তারপরে কি মেরিট ডিমেরিট আসতে পারে, সো যেকোনো কিছু আসতে পারে, বাট এই টপিক থেকে কোশ্চেন আসবেই। স্যার মেরিটস মানে কি? মেরিটস মানে হলো সুবিধা, আর ড্রব্যাক মানে কি? অসুবিধা, লিমিটেশন। তাহলে এখানে কি কি মেরিটস আছে? হাই রেঞ্জ, হাই পাওয়ার, লো কত বড় শব্দ ফিজ কনজাম্পশন, তারপরে আপনার আচ্ছা এটা ইয়ে আছে, Potentialize। এটা আপনার পিডিএফ দেখেন, পিডিএফ ঠিক আছে। আচ্ছা, লেস এজিং এফেক্ট। এজিং এফেক্ট মানে কি? আমরা প্রথম দিকে পড়ছি, একটা ইনস্ট্রুমেন্ট যখন আমরা কি করি, অনেক বেশি ইউজ করি, যখন নাড়াচাড়া করে তখন আমাদের কি হয়, একটা বার্ধক্য চলে আসে, ঠিক আছে? তো আমাদের একটা এজিং এফেক্ট তৈরি হয়, এটা বলে এজিং এফেক্ট। যেমন এই একটা 10 বছরের ছেলে যত লাফালাফি করে আমরা কিন্তু ততটা পারি না এখন, তাই না? 10 বছর পর আর পারবো না, এটা এজিং ইফেক্ট বলে আর কি। তো এটা এজিং ইফেক্টটা খুব কম, যেহেতু কোডটা কি হয় শুধুমাত্র লিনিয়ারলি ওঠানো করে। যে জিনিস আপনার কি হয় রোটেশনাল হয়, যে জিনিস ঘোরে ওটার এজিং ইফেক্ট বেশি হয়, মনে রাখবেন। সেটা লস বেশি হয়, যে কোনো জিনিস পৃথিবীতে রোটেশনাল মানেই সেটার এফিসিয়েন্সি কমে যাবে। যেমন ধরেন ইঞ্জিন এফিসিয়েন্সি কত? 80% বেশি থাকে, 70 থেকে 80%। তাই 100% কোনোটাই হয় না। 80% পান কত? মানে স্টার্টার দেওয়া যায় 60 থেকে আমরা যে টারবাইন ইউজ করি হুম। আমাদের এফিসিয়েন্সি কত? গ্যাস টারবাইন বা স্টিম টারবাইন তার কম, গ্যাস টারবাইন কথা বলি। গ্যাস টারবাইন আপনার এফিসিয়েন্সি পাওয়া যায় ভালো ইঞ্জিন যেগুলো একদম ভালো 30% 33%, ঠিক আছে?
40% হয় না। আর বাংলাদেশে যেগুলো চলে একটু পুরান যেগুলো, ওগুলো আপনার আরো 30 নিচে। তো আপনার যে জিনিস রোটেশনাল ওটার এফিসিয়েন্সি কমে যাবে, কিন্তু ট্রান্সফর্মার এফিসিয়েন্সি কত? 98, 99, 97। ট্রান্সফর্মার যদি 97 নিচে চলে আসে তাহলে বলি এটা ভালো, কারণ ট্রান্সফর্মারে কি নাই রোটেশনাল এই রোটেশনাল ইউনিট থাকে, সেটার মধ্যে কি চলে আসে আপনার Loss চলে আসে। অনেক বেশি লস চলে আসে। যেমন আপনার এই যে ফটোভোল্টাইক সোলার সেল, এটার এফিসিয়েন্সি কত জানেন? হ্যাঁ এরকম, মানে আরো অনেক কম, 17, 15 এরকম। থিওরিটিক্যালি 18-20 পাওয়া যায়। এখন যেগুলো নামতেছে এগুলো 20% থেকে 25%। এটা আস্তে আস্তে বাড়বে, মানে চলতেছে। ওয়াইন্ডে 5%, ওয়াইন টারবাইন যেগুলো 5% আমরা এক্সট্রাক্ট করতে পারি। আচ্ছা, এগুলো হলো এজিং ইফেক্ট কম, যেহেতু আমাদের লিনিয়ার এজন্য এজিং ইফেক্ট কম, এটার মধ্যে লস কম। আর লিমিটেশন কি কি দেখেন, আপনার মোটামুটি কি একটা লার্জ ডিসপ্লেসমেন্ট লাগবে, তাই না? কারণ যদি অল্প পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয় তাহলে যে কোরের যে লিঙ্কেজটা এটা এত কম হবে যেটা কি আপনি ডিফেন্ড নিতে পারবেন না। মোটামুটি একটু বড় লাগে, সেন্সিটিভ টু ভাইব্রেশন। যদি আপনি কোনো ভাইব্রেটিং ফিল্টার রাখেন সেখানে কি হবে, এটা Vibrate করবে। ভোল্টেজ মানে মান দিয়ে দেবে, ডিসপ্লেসমেন্ট না হলেও মান দিয়ে দেবে সে। কারণ কি, ওই যে ভাইব্রেট ফ্লাক্স করে তখন ডিরেক্টিভ হয়, হুম। ভাইব্রেশন করে ফ্লাক্স ডিরেক্টিভ হয়। আর সেন্সিটিভ টু টেম্পারেচার, টেম্পারেচারের উপরে কি এটা সেন্সিটিভ। আচ্ছা গেল, এবার আসেন আমরা দেখবো হলো যে আপনার ম্যাগনেটিক ফিল্ড কেমনে মাপে, ঠিক আছে? ম্যাগনেটিক ফিল্ড কেমনে মাপে, তো এটার জন্য আমরা হল ইফেক্ট ট্রান্সডিউসার ইউজ করব। হল ইফেক্ট ট্রান্সডিউসার, হল ইফেক্ট কি জিনিস কি বলতে পারবেন বাংলায়? পরের কথা তোমাদের হল ইফেক্ট, হল একজন বিজ্ঞানীর নাম, উনি এটা আবিষ্কার করছিলেন, ওনার নামে এটা হল ইফেক্ট। আচ্ছা, হল ইফেক্ট কি, সেটা হলো ধরেন আপনার কাছে একটা এরকম পাত আছে, ঠিক আছে, মেটাল বার আছে। এই মেটাল বারটা আপনি কি করবেন, সাইমultaneously আপনি একটা ইলেকট্রিক ফিল্ডও রাখবেন আর একটা ম্যাগনেটিক ফিল্ডও রাখবেন, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডও রাখবেন, রাখলে কি হবে, সেখানে আপনার একটা ভোল্টেজ তৈরি হবে। দেখেন এই যে প্রান্তের দৈর্ঘ্য বরাবর আমি কি করছি, একটা ব্যাটারি লাগাইছি, এটা দৈর্ঘ্য বরাবর না, একটা ব্যাটারি লাগাইছি, এবং এটার সাথে পারপেন্ডিকুলার, তলের সাথে পারপেন্ডিকুলার লম্ব বরাবর একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। কারণ দেখেন এখানে কি আছে, ম্যাগনেটিক ফিল্ডও আছে, ইলেকট্রিক ফিল্ডও আছে। আছে। তাহলে একসাথে যদি দুটো থাকে তাহলে এই যে মেটাল প্লেটের যে প্রস্থ বরাবর, এই যে প্রস্থ বরাবর একটা ভোল্টেজ পাবে VH, এটাকে বলে হল ভোল্টেজ। এটাই হলো হল ইফেক্ট। এটাই বিজ্ঞানী হল প্রথম আবিষ্কার করছিল, যে আপনি যদি কি করেন একটা মেটাল প্লেটকে একই সাথে যদি কি করেন আপনি ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড রাখেন তাহলে তার প্রস্থ বরাবর একটা ভোল্টেজ পাওয়া যায়। এটাই হলো কেন পাওয়া যায়, এটা আমাদের আজকে লাস্ট টপিক। কেন পাওয়া যায়, ম্যাগনেটিক ফ্লাক্স কম্পোনেন্ট এই যে কারণে তো আমাদের ইলেকট্রিসিটি উৎপন্ন হয় না। হ্যাঁ আমরা তো ওখানে ম্যাগনেটিক ফিল্ড দিতেছি আর যদি একটা বাল্ব তাহলে তো অবশ্যই কিছু ইলেকট্রিসিটি ইউজ করার কথা। এখানে যেটা হয়, দেখেন আপনি যখন এখানে একটা ব্যাটারি কানেক্ট করছেন, তাহলে এটার মধ্যে দিয়ে কি হইতেছে, কারেন্ট ফ্লো হইতেছে না, ইলেকট্রনের একটা বিম ফ্লো হইতেছে। এখন আপনি যখন নাকি ম্যাগনেটিক ফিল্ড দিতেছেন, ধরেন বিমটা হলো এরকম, ধরেন এদিক দিয়ে আমার কারেন্ট যেতেছে, ইলেকট্রনগুলো যাইতেছে, তো এটা যাওয়ার পরে আমি যখন নাকি ধরেন এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড দিলাম, ঠিক আছে, তখন কি হলো, ধরেন এই যে বিমটা আছে সেটা এরকম বেঁকে গেল, ঠিক আছে, এটা ধরেন নর্থ পোল, এটা ধরেন সাউথ পোল। আবার ধরেন আমি কি করলাম, আমি এই সেম জিনিসটাই এখানে দিলাম সাউথ পোল, এখানে দিলাম নর্থ পোল, তাহলে কি হবে, নিচের দিকে বেঁকে যাবে। মানে কারেন্টের যে ফ্লোটা ছিল ফার্স্টে, এটা ফিল্ড দেওয়ার আগে, ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার আগে ছিল এটা ধরেন 0 পজিশন,
এটা হলো ধরেন প্লাস, এটা ধরেন মাইনাস। তাহলে প্লাস দেওয়ার ফলে এটা হয়ে গেছে, মাইনাস দেওয়ার ফলে এটা হয়ে গেছে। স্যার মাইনাস তো নিচের দিকে হবে। সাপোজ আমরা যেমন ধরতে পারি, আমরা ইলেকট্রনকে পজিটিভ ধরতে পারি, কোনো সমস্যা নেই। বাট সবাই নেগেটিভ ধরে, যেমন নেগেটিভ ধরে। ইলেকট্রন মানে নেগেটিভ এরকম কিছু না, এটা কনভেনশন। তো ধরেন এরকম আমরা ধরলাম, এতে করে কি হলো দেখেন, আপনার যে ইলেকট্রন ফ্লোয়ের যে বিমটা, এটা ডেভিয়েট হতেছে। এটা যখন ডেভিয়েট হয় তখন দেখেন আপনি কোনো একটা পাতের যখন মাঝখান দিয়ে যাচ্ছিল, এখন ধর ম্যাগনেটিক ফিল্ড আসার ফলে এদিকে চলে যাচ্ছে। তাহলে এই দুই প্রান্তে কি হবে, একটা ডিফারেন্স তৈরি হবে, ভোল্টেজ ডিফারেন্স তৈরি হবে না? এটাই আসলে কি আপনার হল, ভোল্টমিটারে শো করবে। এটা হলো হল ভোল্টেজ। এই কথা এখানে বলা আছে ইংরেজি পরীক্ষা আসতে পারে যে হল ইফেক্ট কি, শর্ট নোট আকারে আসতে পারে, হ্যাঁ, বা আপনি কিভাবে হল ইফেক্ট দিয়ে ম্যাগনেটিক ফিল্ড মাপতে পারেন। তো এই কথাটাই জাস্ট এক্সপ্লেন করলাম। তাহলে স্যার আমরা নিজেদের মতো নিজেদের ভাষায় যদি করি, কি স্যার উপরে বর্ণনা দেওয়া লাগবে এই চিত্র দেওয়া লাগবে? হ্যাঁ, আচ্ছা, দিতে পারেন। চিত্র দেওয়ার একটা সুবিধা বলি আমরা, আপনারা যখন কোনো চিত্র দেন তখন আসলে আপনার কি লেখছে সেটার উপর ফোকাস যায় না, কারণ যিনি চিত্র আঁকতে পারছে উনি তো এক্সপ্লেন করতে পারবেন, ধরে নিন। এই জন্য চিত্র দেওয়াটা সেফ। ফিগার দেওয়ার চেষ্টা করবেন, সার্কিট ডায়াগ্রাম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার লেখা কি করছেন ওগুলো কেউ করে না, ফুল মার্ক দিয়ে দেবেন। হ্যাঁ, কিছু এক্সপ্লেনও করলেন নিজের মনের মতো। আচ্ছা, এখানে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, হ্যাঁ, আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলা লাগবে না আমাদের, শুধু এটুকু দেখেন। এই যে আপনার যে হল ইফেক্টের ভোল্টেজটা আছে, যে হল ভোল্টেজটা, এই ভোল্টেজটা এর ডিপেন্ড করে কার উপরে, কে আই ভি ডিভাইড বাই টি, ঠিক আছে? কে হলো একটা কোএফিশিয়েন্ট, আই হলো কি কারেন্ট কত যাচ্ছে, বি হলো কি আপনার ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, আর ডিভাইড বাই টি কি হলো আপনার এই স্ট্রিপটা যে ছিল এটা থিকনেস কত, বারটার থিকনেস কত, এটা ছিল টি। অ্যাপ্লিকেশন আছে। তো আমাদের এটা হলো নেক্সট লাস্ট টপিক আর কি, পিজো ইলেকট্রিক ট্রান্সডিউসার। তো এটা আমরা নেক্সট ক্লাসে দেখব, আজকে না। স্যার এটা কোন কোন ক্ষেত্রে ইউজ হয়, অলিফিকটা ডিভাইসে ব্যবহার হয়? হল ইফেক্টের অনেক আপনার ইয়ে আছে, অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে? হল ইফেক্টের অনেক অ্যাপ্লিকেশন আছে। আপনি এটা দিয়ে বেসিক্যালি দেখেন, আপনি কারেন্ট মাপতে পারবেন, ডিসপ্লেসমেন্টও মাপতে পারবেন, ঠিক আছে? তারপরে আপনার ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি মাপতে পারবেন। আর এগুলো বেসিক্যালি আপনি যখন মাপামাপির ক্ষেত্রে, কিন্তু আপনি যখন কোনো ডিভাইস তৈরি করেন তখন হল ইফেক্ট অনেক জায়গায় ইউজ করেন, যেমন সাউন্ড স্পিকার যেগুলো, লাউড স্পিকার যেগুলো, সেখানে হল ইফেক্ট কাজ করে। বেসিক্যালি যেখানে চুম্বক আছে সেখানে হল ইফেক্ট কাজ করে, আর চুম্বক নাই কোন জায়গায় বলেন। সব জায়গায় যাই হোক, তাহলে এই হলো আমাদের পিজো ইলেকট্রিক, এটা লাস্ট আমাদের টপিক, এটা বললে শেষ। এগুলো পড়বো না, ঠিক আছে?